আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জি আমিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২০%। জাল ভোটের অভিযোগে ফেনীতে ১০ জন আটক। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বাংলাদেশ থেকে শান্তিরক্ষী মিশনে আরও নারী চেয়েছে জাতিসংঘ। মালয়েশিয়াগামী বিমান টিকিট এখন সোনার হরিণ। ২০,০০০ বাংলাদেশি কর্মীর যাওয়া অনিশ্চিত। এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। তবে এই দফায়ও ভোটারদের সাড়া কম। বগুড়ায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো অস্ত্রসহ এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। জাল ভোটের অভিযোগে ফেনীতে সহকারী প্রিজাইডিং অফিসার সহ ১০ জনকে আটক করা হয়েছে। হবিগঞ্জের উমেদনগরে দায়িত্ব পালনের সময় মারা গেছেন একজন সহকারী প্রিজাইডিং অফিসার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা কাটিয়ে তৃতীয় ধাপে ৮৭ উপজেলা পরিষদে ভোট দিচ্ছেন ভোটাররা। একটা সময় ভোট মানে ছিল উৎসব। কেন্দ্রে কেন্দ্রে থাকত ভোটারদের লম্বা লাইন। এই ধাপের নির্বাচনে অনেক উপজেলাতে এমনটা দেখা গেলেও বেশিরভাগই ভোটার উপস্থিতি কম। নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় ভোট নেওয়া হয় সকাল ৮টা থেকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তায় কাজ করছেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ স্ট্রাইকিং ফোর্স। বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতেখার ইসলাম মামুনের বরাদ্দ প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল থাকায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ভোট গ্রহণ চলছে। পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভোটার উপস্থিতি কম। নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দুই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মিশুক। এতে আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি এটা করতে পারেন কিনা তার সদুত্তর দিতে পারেননি রিটার্নিং কর্মকর্তা। হবিগঞ্জের উমেদনগর উপজেলা নির্বাচনে দায়িত্বরত অবস্থায় সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের অন্য উপজেলা নির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ১৬ থেকে ২০% ভোট পড়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সেখানকার ভোট গ্রহণের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। মুস্তাফিজ, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ মীরা। আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলাতে। আপনি জানেন তৃতীয় ধাপের যে উপজেলা নির্বাচন চলছে তার প্রেক্ষিতে দুটি উপজেলার মধ্যে ভোট গ্রহণ হচ্ছে। সকালে আমরা সিরাজদিখান উপজেলায় ছিলাম, সেখানে যে সার্বিক ভোট পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করেছি। এরপরে এখন আমরা শ্রীনগরেও বেশ কিছু যেসব ভোট কেন্দ্র আছে সেখানে গিয়েছি। এই মুহূর্তে আমি যেখানে আছি কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র আছে এখানে আমরা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তারা বলছেন এখানে ৪,০০০-এরও বেশি ভোটার রয়েছেন। সকাল থেকে এ পর্যন্ত ৩০%-এরও বেশি ভোট পড়েছে এবং ভোটাররা যে উৎসব আমেজের মাধ্যমে কিন্তু ভোট দিতে আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এর পাশাপাশি দুটি উপজেলায় আমরা দেখেছি এবং দেখে কথা বলার চেষ্টা করেছি এবং দেখেছি ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন এবং এক ধরনের উৎসবমুখর আমেজ ছিল। এর পাশাপাশি এই দুটি উপজেলায় কিন্তু ৫ লাখেরও বেশি ভোটার রয়েছে এবং যেটি বলা যায় শ্রীনগরে ছিল 2,55,000 ভোটার আর আপনার সিরাজদিখানে ছিল 2,45,000 ভোটার। তো সব মিলিয়ে বলা যায় যে ভোট বা উৎসবমুখর ছিল। সকালে দিয়ে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা গড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি অনেকাংশে বেড়ে গেছে। এর পাশাপাশি যদি আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি আছে সেটি যদি আমরা বলতে চাই, আমরা দেখেছি দুটি উপজেলা
উপজেলার মধ্যে এখনো কোনো ধরনের সংঘাত বা সহিংসতার কোনো ধরনের আমরা খবর পাইনি। তবে যে পরিস্থিতি দেখেছি, বিভিন্ন বিজিবির সদস্যদের যে টহল তাদের জোরদার করেছে এবং প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আছে তারাও বেশ নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছে। তবে সিরাজদিখান উপজেলার একটি বিষয় জানিয়ে রাখতে চাই, একজন প্রার্থী আসলে অভিযোগ করছিলেন এখানে স্থানীয় সাংসদ তিনি আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন, যার প্রেক্ষিতে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা অবশ্য যে যারা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে এই ধরনের একটি অভিযোগ পেল, আসলে তারা সে ধরনের কোনো প্রমাণ পাননি। আসলে সব মিলে এখনো পর্যন্ত বলা যায় তৃতীয় ধাপের যে উপজেলা নির্বাচন এই দুটি উপজেলার মধ্যে অনেকটা উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে এই পর্যন্ত। মীরা। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ মুন্সিগঞ্জ উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। সারা দেশে প্রথম 4 ঘন্টায় গড়ে 20% কম ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, নেটওয়ার্ক দুর্বলতায় অ্যাপসের মাধ্যমে ভোটের সঠিক হার জানা যাচ্ছে না। অনিয়মের কারণে একটি ভোট কেন্দ্র স্থগিত এবং একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ইসি সচিব আরও জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত 20 উপজেলায় ভোট গ্রহণ হবে 9 জুন। তবে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ উপজেলা, কুমিল্লার চন্দিনা উপজেলার ভোট হবে চতুর্থ দফার সাথে 5 জুন। তৃতীয় ধাপের উপজেলার নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। মীরা, নির্বাচন কমিশনে কেন্দ্রীয়ভাবে সারা দেশের নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে মনিটরিং সেল করা হয়েছে। নির্বাচন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণ পরপরই এই মনিটরিং সেলে আসছেন এবং সারা দেশের নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। দুপুর 12টার পরে, দুপুর 1টার কিছুক্ষণ পরে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম তিনি ব্রিফিং করেছেন এবং তিনি তখন সেই সময় পর্যন্ত সারা দেশের নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি আমাদের কাছে তুলে ধরেছেন। তবে এখনো পর্যন্ত যে খবর রয়েছে তাতে তিনি মনে করছেন যে প্রথম 2 দফায় যেমন তেমন কোনো সহিংসতা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে, এই নির্বাচনে এখনো পর্যন্ত সহিংসতার কোনো ঘটনা নাই, সেজন্য নির্বাচন কমিশনের সন্তোষের কথা তিনি জানিয়েছেন। শুধুমাত্র চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্র, পূর্ব পিনগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। সেখানে ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছিল এবং তাৎক্ষণিকভাবেই সেই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। আর কোনো কেন্দ্র এখনো পর্যন্ত স্থগিত করা হয়নি। তবে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় একটি কেন্দ্রে সেখানে 50-60 জন দুর্বৃত্ত তারা কেন্দ্রে হামলা চালায়, সেটি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনেন সেখানকার পরিস্থিতি এবং কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হলো। এখন সেখানে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে। এর বাইরে ফেনীর একটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে অনিয়মে জড়িত থাকার অভিযোগের কারণে এবং একই সাথে এখন পর্যন্ত সারা দেশে অন্ততপক্ষে 10 জনকে আটক করা হয়েছে নানা ধরনের অনিয়মের কারণে। আর ভোটার উপস্থিতির বিষয়ে নির্বাচন কমিশন সচিব যেটি জানিয়েছেন, যেটি সংবাদে আপনারা জানিয়েছেন, যে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের তথ্য অনুযায়ী 20% কম ভোট পড়েছে এবং তিনি আশা করছেন যে প্রথম 2 দফার চেয়ে এই দফায় ভোট বেশি পড়বে। যদিও নির্বাচন কমিশনের যে অ্যাপসটি রয়েছে, যে অ্যাপসের মাধ্যমে প্রতি 2 ঘন্টা পর পর ভোটের হারের তথ্য পাওয়া যায়, সেই অ্যাপসটি সঠিকভাবে কাজ করছে না। তিনি বলছেন যে নেটওয়ার্কের দুর্বলতা সহ যান্ত্রিক সমস্যার কারণে আসলে ভোটের হারের সঠিক তথ্যটি পাওয়া যাচ্ছে না এবং ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার তিনি আবারও ব্রিফ করবেন এবং নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি আমাদের কাছে তুলে ধরবেন। তখন আমরা এখানকার সবশেষ খবর আপনাদেরকে জানাতে পারবো। মীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞায় চলছে উপজেলা নির্বাচনের ভোট। সেখানকার একটি কেন্দ্র থেকে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম।
রয়েছি ফেনীর সোনাগাজীতে। কিছুক্ষণ আগে ফেনী সদরের যে পিটিআই কেন্দ্রটি, সেই পিটিআই কেন্দ্রতে যে প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি নিজেই জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন এবং এর পাশাপাশি 3 উপজেলা থেকে এখন পর্যন্ত জাল ভোট দেওয়ার অভিযোগে প্রায় 10 জনকে আটক করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রতিটা যে বুথগুলো করা হয়েছে ভোট গ্রহণের জন্য, সবগুলো বুথে কিন্তু খালি ছিল। যখন সাংবাদিকের গাড়ি প্রবেশ করে, সাংবাদিকের গাড়ি প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য কিছু মানুষ থাকেন, তারা সাথে সাথে লাইনে দাঁড়িয়ে যান। এর বাইরে যদি বলি, আমরা এখন পর্যন্ত এখানকার যে প্রতিটি কেন্দ্রতে আমরা যদি বলি প্রায় 30% মতো ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে এখানকার যিনি নির্বাচনের দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। সাতক্ষীরার কলারো উপজেলা থেকে ভোট গ্রহণের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম কামরুজ্জামান। আগে এই ভোট কেন্দ্রে 23% ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছে বেলা। আমরা যেটি লক্ষ্য করছি যে কলারা সহ সাতক্ষীরা সদর এবং কলারা উপজেলায় তৃতীয় ধাপের যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই দুটো উপজেলায় কোথাও পুরুষের ভোটারদের চেয়ে মহিলা ভোটাররাই কিন্তু বেশি ভোট কেন্দ্রে আসছে, পুরুষদের কিন্তু আমরা দেখছি না। এবার অন্যান্য প্রসঙ্গ। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে মানুষের জীবন ততই দুর্বিষহ হয়ে উঠছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে আরও নারী সদস্য চেয়েছে জাতিসংঘ। মনিউর রহমানের রিপোর্ট। ৫৫টি দেশের 1988 সালে ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু। বর্তমানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর ৪,৯৭০ জন, নৌবাহিনী ৩৫২, বিমান বাহিনী ৪০৬ এবং বাংলাদেশ পুলিশের ৩৬৪ জন সহ মোট ৬,০৯২ জন শান্তিরক্ষী ১৩টি মিশনে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে শহীদ শান্তিরক্ষীদের সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন শান্তি মিশনের দায়িত্ব পালনকালে আহত 3 শান্তিরক্ষীর হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ উল্লেখ করে সরকার প্রধান জানান, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। আর এই প্রশংসা শুনে সত্যি আমার গর্বে বুক ভরে যায়। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে শান্তিরক্ষীদের প্রতিনিয়ত নতুন হুমকি মোকাবেলা করতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমানে সশস্ত্র বাহিনী সহ পুলিশের ৪৯৩ জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন। এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরো বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। অনুষ্ঠানে গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলা ও মিয়ানমারের বাস্তুচ্যুত শরণার্থীদের কথা তুলে ধরে যে কোনো সংঘাত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরো বেশি দুর্বিষহ হয়ে উঠছে। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ সুদান, লেবানন, মধ্য আফ্রিকা ও কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আলোচনা সহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর
বাসার ঘাটিতে পিস কিপার্স রান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। একই সাথে দুস্থ ও যুদ্ধ বিধ্বস্ত জনগোষ্ঠীর মধ্যে আশার আলো হিসেবে কাজ করছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এসে উপস্থিত ছিলেন। শান্তিরক্ষা দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। Are promoting the culture of peace in the conflicted zone adjacent area, emerging as a ray of hope for the distressed and war-torn communities. Our peacekeepers act as peace ambassador, promoting Bangladesh internationally as a country that respects and upholds the value of peace. এবার আবারও উপজেলা নির্বাচন প্রসঙ্গ। মালয়েশিয়ায় যাওয়ার বিমান টিকিট এখন যেন সোনার হরিণ। 30,000 টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়। ফলে প্রায় 20,000 বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারি এয়ারলাইন্সের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের বিরুদ্ধে উড়োজাহাজের টিকিট কারসাজির অভিযোগ তুলেছেন জনশক্তি রফতানি সংশ্লিষ্টরা। এ নিয়ে তরিক ইসলামের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা অনুযায়ী দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময় আছে আর মাত্র 2 দিন। তাই তো শেষ সময়ে বিমানের টিকিটের অস্বাভাবিক দামে অনিশ্চয়তার মুখে পড়েছে মালয়েশিয়া কর্মীদের। যে হারে টিকিটের দাম বাড়তেছে, জমি জমা বেচা মনে না যাইতে পারবো। সরকার যদি এই জিনিসটা দেখতো, এই জিনিসটা সম্পর্কে একটু করতো, তাইলে আমাদের একটু ভালো হইতো। তথ্য বলছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ এয়ারলাইন্সের মালয়েশিয়ার ওয়ান ওয়ে টিকিটের দাম 1 লাখ টাকা। কোনো এয়ারলাইন্স দাম চাইছে 1.25 লাখ টাকা পর্যন্ত, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। মালয়েশিয়ার ফেয়ার অনওয়ে ভাড়া 27 থেকে 30 এর মধ্যে পাওয়া যায়, রিটার্ন ফেয়ার 52 এর ভিতরে পাওয়া যায়। এয়ারলাইন্স থেকে এই 80,000 1 লাখ টাকা যে ভাড়া, যে ডিমান্ডটা করা হচ্ছে, এটা আসলে সবার জন্যই ক্ষতিগ্রস্ত হবে। টিকিটের এই অস্বাভাবিক দামে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিশ্চয়তায় রিক্রুটিং এজেন্সিগুলো। 95,000 টাকা দিয়ে যদি আমরা পাঠাই, তো এটা কিভাবে পাঠাবো বলেন? আমরা একটা যদি ব্যবসা করি, সেটা হয়তো 10,000 বা 15,000, ম্যাক্সিমাম 20,000 টাকা আমরা ব্যবসা করি। তো সেই ক্ষেত্রে এই 20,000 টাকাও যদি আমি প্লাস করি, তাহলে তারপরেও তো আর 50-60,000 টাকা আমাদের বাকি থেকে যায়। তো এই 50-60,000 টাকা কে দিবে বলেন? টিকিটের এমন কারসাজি খতিয়ে দেখার পরামর্শ আটাব সভাপতির। ভাড়া বাড়ার একটা সীমা থাকা উচিত, একটা লেভেল থাকা উচিত। 30,000 টাকার কুয়ালালামপুরের টিকিট, সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ বেশি। এখানে যদি কোনো অনিয়ম থাকে, কেউ এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। টিকিটের চাহিদাকে পুঁজি করে এয়ারলাইন্স কোম্পানিগুলোর এমন অনিয়ম তদারকি দাবি জানিয়েছে অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। টিকিট এর দাম বাড়বার ক্ষেত্রে যে অরাজকতা চলছে দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংস্থাকে আমরা দেখিনি এখনো পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের টিকিটের দামটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হবে, শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির উপর দায়ভার দিয়ে যে যারা বিদেশি কর্মী প্রেরণ করে তারা টাকা বেশি নেয়, সেটা দিয়ে কিন্তু আমরা এই দায় এড়াতে পারবো না। তবে টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কারসাজির অভিযোগ অস্বীকার করেছে বিমান। এয়ারলাইন্সের ভাড়া কোনোটা কিছু ফিক্সড না, এটা টাইম ডিমান্ডের উপরে, টাইমের উপরে, ডেস্টিনেশনের উপরে, অনেকগুলো মানদণ্ডের উপরে ডিপেন্ড করে এই ভাড়াগুলো আপনার নির্ধারণ করা হয়। কোনো এজেন্সিকে আমরা দিচ্ছি না, আমরা যখনই ওপেন করতেছি সবাইকে করা হয়, অবহিত করা হয় যে এখন ওপেন আছে, আপনারা নিতে পারেন। দ্রুত সমন্বয় করে বিমান ভাড়া না কমালে মালয়েশিয়ায় বাংলাদেশে কর্মী পাঠানো সংকটে পড়তে পারে বলেও মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পহেলা জুলাই থেকে 10% বাড়ছে পানির দাম। ঢাকা ওয়াসা বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করেছে 16 টাকা 70 পয়সা, যা এখন আছে 15 টাকা 18 পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের এজন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে আছে 42 টাকা।
এই দাম মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিল সহ সব ক্ষেত্রে কার্যকর হবে। এবার পার্টেক্স খেলার খবর। খারাপ সময় দর্শক সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ উপলক্ষে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে পারলে বিশ্বকাপে ভালো করবে তার দল। এস এম আশরাফের রিপোর্ট। পারফরমেন্স দিয়েই নিজেকে দলের অন্যতম সদস্য বানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 2023-এ ওয়ানডেতে 42 গড়ে 992 রান, 55 গড়ে, টেস্টে 440 আর টি-20-তে তার রান ছিল 32 গড়ে 218। এমন ধারাবাহিকতার কারণেই তাকে 3 ফরম্যাটে অধিনায়ক করে নির্বাচকরা। তবে বিশ্বকাপের আগেই ফর্ম হারিয়েছেন শান্ত। সামনের দিনগুলোতে তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না। প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে আর কি। এ সময় তিনি জানান, সাকিব, রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা কঠিন সময়ে তাকে সাহায্য করবে বলেই বিশ্বাস করেন তিনি। এক্সপেরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন। বিশ্বকাপে দল কত দূর যাবে তা নিয়ে না ভেবে বাংলাদেশের অধিনায়ক প্রতি ম্যাচে নিজেদের সামর্থ্যের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দেওয়ার কথা বলেন। আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ অভিযান শুরু করছেন নাজমুল হোসেন শান্ত। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তৃতীয় ধাপে 87 উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। 4 ঘন্টায় ভোট পড়েছে প্রায় 20%। জাল ভোটের অভিযোগে ফেনীতে 10 জন আটক। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বাংলাদেশ থেকে শান্তিরক্ষী মিশনে আরও নারী চেয়েছে জাতিসংঘ। মালয়েশিয়াগামী বিমান টিকিট এখন সোনার হরিণ। 20,000 বাংলাদেশি কর্মীর যা অনিশ্চিত। এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।